শুষ্ক ভূমির ফাটলগুলো যেন তৃষ্ণার অব্যক্ত সাক্ষী, আর একাকী দাঁড়িয়ে থাকা সেই মৃতপ্রায় গাছ, যার বিস্তৃত অথচ বন্ধ্যা ডালপালার কোথাও একটি শুকনো পাতা অবশিষ্ট নেই। মনে হয় যেন ভূমির মৃত বুকে নিজের দুর্দশার বিলাপ করছে। দূর দিগন্ত পর্যন্ত বিস্তৃত নীল আকাশ সম্পূর্ণ নির্মল, যার মাঝে সূর্য একটি বিশাল হলুদ থালার মতো ঝুলছিল। দিগন্ত জুড়ে ছড়িয়ে থাকা এই শূন্যতা দূরের নীরবতাকে আরো গভীর করে তুলছিল। এই নিস্তব্ধতার মাঝে একমাত্র জীবন্ত সত্তা ছিল এক ক্লান্ত পথিক, যে সেই শুকনো গাছের ছায়ায় আশ্রয় নিয়েছিল। তার সাদামাটা পোশাক ধুলোমলিন, যেন দীর্ঘ পথ চলার ক্লান্তির সাক্ষ্য বহন করছিল। তার মাথার চুল এলোমেলো, ধূলি ধূসরিত দাড়ি ছিল যেন শুকনো ঝোপের মতো অগোছালো। এক হাত তার ছড়িয়ে রাখা উরুর ওপর, অন্যটি ভাঁজ করা হাঁটুর ওপরে, মাথা ঠেকানো গাছের কাণ্ডে, চোখ বন্ধ করে এমনভাবে বসে আছে যেন যুগ যুগ ধরে সে এভাবেই রয়েছে এবং অনন্তকাল এভাবেই কাটাবে। তার মুখের অস্পষ্ট রেখাগুলো থেকে এক অদ্ভুত যন্ত্রণা ও বেদনার অনুভূতি ফুটে উঠছিল। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে ওয়াস্তার নিজেকে মুক্ত করলো সে অজানা আবেগের আবর্ত থেকে। তারপর সে ছবির শিরোনাম পড়ল, ইশকে আতিশ। পেন্টিং তো চমৎকার, কিন্তু আপনি প্রেমকে এত যন্ত্রণাময় রূপে আঁকলেন কেন? কাউকে ভালোবাসার অনুভূতি তো জীবনে আলো ছড়িয়ে দেয়, যার প্রতিটি রঙে নতুন আশার প্রতিফলন থাকে। যেখানে আশা থাকে সেখানে যন্ত্রণার কি স্থান? ওটা ভালোবাসা ওয়াস্তান, যার আলো থেকে আশার রং ফুটে ওঠে। কিন্তু প্রেম, প্রেম ভালোবাসার চূড়ান্ত রূপ, যার সাধনা সবাই করতে পারে না। এটিই সেই অগ্নিশিখা যা সব চুল্লিতে জ্বলে না। প্রেম হলো এক অপূর্ণ আকাঙ্ক্ষা, এক অসম্পূর্ণ সাধনা। প্রেমের জন্মই হয় বিচ্ছেদের গভীর আধার থেকে। আর বিচ্ছেদ কি কখনো প্রশান্তি দিতে পারে? বিচ্ছেদ তো কেবলই ব্যথা দেয়। যখন ব্যথা রক্ত হয়ে শরীরে প্রবাহিত হয়, তখন আর কোনো আশার অস্তিত্ব থাকে না। প্রেম সেই আগুন যা পোড়ালে ছাই করে না, সম্পূর্ণ বিলীন করে দেয়। ইয়াদে মাজি আজাব হ্যায় ইয়া রব, সিন লে মুঝসে হাফিজা মেরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ বেশ একটা আন্ডাররেটেড বা খুব কম সংখ্যক মানুষের পড়া ও রিভিউ করা একটি বই নিয়ে কথা বলবো। আন্ডাররেটেড এজন্য বললাম কারণ এই বইয়ের রিভিউ, ছোট ভিডিও খুব একটা আমার সামনে আসে নাই। আপনারা ইতোমধ্যে দেখেই ফেলেছেন, আবার আমার 2 লাইন আধ ভাঙ্গা উর্দু শুনে বুঝে গেছেন হয়তো এটা একটা অনুবাদ বই। আচ্ছা, আর না পেঁচাই, আজ কথা বলবো ইশকে আতিশ বইটি নিয়ে। বইটিকে পুরোপুরি হ্যাপি এন্ডিং এর বইও বলা যাবে না, আবার পুরোপুরি স্যাড এন্ডিংও বলা যাবে না। এবার আসি গল্প নিয়ে। এটা বিশেষত স্টোরি টেলিং টাইপ, অর্থাৎ বর্তমান নায়িকা নায়কের মিল হবে না তাদের অতীতের আত্মীয় স্বজনদের বিবাদের কারণে। ঠিক সেই মুহূর্তে বর্তমান নায়িকা নায়কের মায়ের অর্থাৎ অতীতের যিনি নায়িকা ছিলেন তার সম্পর্কে সকল তথ্য জানতে শুরু করে। তার লেখা ডায়েরিও পড়ে। তখন সে বুঝতে পারে সায়ান কেন তাকে বিয়ে করবে না বলে জানায়। অতীতে ত্রিভুজ প্রেমের গল্প ছিল, যেখানে তানিয়ার বাবা, তানিয়া হচ্ছে বর্তমান নায়িকা, আর সায়ানের বাবা, সায়ান হচ্ছে বর্তমান নায়ক। দুজনেই একই মেয়েকে ভালোবাসে। এতটাই তীব্র তাদের ভালোবাসা ছিল যে একজন 10 বছর পাগল প্রায় হয়ে ঘুরে বেরিয়েছে, এমনকি আর কারোর সাথে জীবন জড়ায়নি। আর অন্যজন বিয়ে, সংসার সবই করেছে, কিন্তু তার স্ত্রীকে সেই জায়গা দিতে পারেনি যা সে মালিহাকে দিয়েছিল। আচ্ছা, অতীতের নায়িকার নাম ছিল মালিহা ফারুকী। তার দাম্ভিক বাবার দাম্ভিকত্ব ও একটা ছোট্ট ভয়ের তাড়নায় তার জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল। তবে ভালোবাসা পাওয়ার দিক থেকে মালিহা ফারুকী সত্যি ভাগ্যবতী ছিল। একটা মানুষ কতটা ভালোবাসলে একটা মৃত মানুষকে দেখতে পায়, কথা বলতে পারে, এমনকি স্পর্শ অনুভব করতে পারে, তা এই উপন্যাসটি না পড়লে কেউ বুঝতে পারবে না। একটা নাম পরিচয়হীন সন্তানকে কিভাবে আপন করে তাকে বংশমর্যাদা ও পরিচয় দিয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা যায়, এই উপন্যাসে তা দারুণভাবে দেখানো হয়েছে। অতীত থেকে শিক্ষা গ্রহণ করে তানিয়ার বাবা ও সায়ানের বাবা এই সিদ্ধান্ত নেয় যে তারা অতীতের ভুল আর দ্বিতীয়বার বাবাজানকে করতে দিবে না, এবং তারাও করবে না। অতীতে তারা যে ব্যথা পেয়েছে বা যে ব্যথায় ব্যথিত হয়েছে, সেই একই ব্যথা তাদের সন্তানরা যেন না পায়, এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য। উপন্যাসটি একটু বড়, মাঝের দিকে গিয়ে ধীর গতির, কিন্তু শেষের দিকে আবার টানটান উত্তেজনা। আমার কাছে উপন্যাসটি বেশ ভালোই লেগেছে, তবে কিছু বিষয় ভীষণ খারাপও লেগেছে। যেমন তানিয়ার বাবা বিয়ে করে সংসার, বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরও তার পূর্বের যে ভালোবাসা, স্মৃতিচারণ নিয়ে বেঁচে থাকে, আবার বর্তমান স্ত্রীর কাছ থেকে এক্সপেক্টও করে যে সে তার স্বামীকে এই বিষয় নিয়ে পজিটিভলি সাপোর্ট করবে, অর্থাৎ তার দুঃখ ভাগ করে নেবে।
একটা মেয়ে কখনো তার প্রিয় মানুষের পাশে অন্য কারোর ছায়াও সহ্য করতে পারে না, আর এমন মানুষের স্মৃতিচারণ কেমন করে সহ্য করবে? যদিও সে মৃত, তারপরও এটাই একজন পাঠক হিসেবে আমার কাছে বাড়াবাড়ি বলেই মনে হয়েছে। এছাড়া উপন্যাসটি বেশ ভালোই লেগেছে। বাকি বিষয়গুলো জানতে উপন্যাসটি পড়ে ফেলুন অথবা শুনুন তরুর কণ্ঠে। অনেক অগুছালো বকবক করে ফেলেছি। বড় উপন্যাস, রিভিউও বিশাল বড় হয়ে গেল। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি আমার কাছে যা মনে হয়েছে তাই বলেছি। আমার সঙ্গে যে আপনাদের সবার মতামত মিলে যাবে বিষয়টা এমন না। যেহেতু আমরা মানুষ হিসেবে সবাই আলাদা, ইন্ডিভিজুয়ালি সবার আলাদা আলাদা মতামত হতে পারে। তো সেই জায়গা থেকেই বলছি, সবার সাথে আমার মতামত নাও মিলতে পারে। তাই পড়ার পরে বা যারা শুনবেন তরুর সাথে, তরুর কণ্ঠে, তারা শোনার পরে অবশ্যই সুন্দর একটা কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যেতে ভুলবেন না, কেমন? এতক্ষণ ধরে এই যে জঘন্য রিভিউটা শুনলেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।